হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কন। আর আজ আমি রয়েছি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আফরিন বেগমের সাথে, যিনি বালিগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আফরিন, তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে। আফরিন, তোমাকে প্রথম যে প্রশ্নটা করবো, তুমি বালিগঞ্জেরই মেয়ে, তোমার বালিগঞ্জে জন্ম, বড়, সব বেড়ে ওঠা সবটা বালিগঞ্জে। বালিগঞ্জকে তুমি ডেফিনেটলি একভাবে দেখেছো। আজ যখন তুমি ভোট চাইতে যাচ্ছ মানুষের কাছে, সমর্থন চাইছো, তখন তোমার রাজনীতি, তোমার কথা নিয়ে যাচ্ছ। আলাদা কী রকম কী মনে হচ্ছে, কীরকম প্রতিক্রিয়া পাচ্ছ, যদি একটু বলো। আমি যেটা আপনিও বলার সময় বললেন যে বালিগঞ্জকে এর আগে আমি একরকমভাবে দেখেছি, বর্তমানে আমি নতুনভাবে বালিগঞ্জকে চিনতে শিখেছি। আগে চেনা অঞ্চলগুলোকেও আরও ভেতর থেকে জানছি, মানুষের সমস্যার কথা জানছি, বামপন্থীদের যা সমাধান বিকল্প সেগুলো তাদের সামনে তুলে ধরছি। বহু মানুষের কাছে বহু আশীর্বাদ পাচ্ছি, শুভেচ্ছা পাচ্ছি। মানুষের মুখে একটা বদল চাওয়ার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা স্পষ্ট ছাপ সেটা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। মানুষের সঙ্গে নিয়ে লড়াই করছি। আফরিন, তোমাকে পরের প্রশ্নটা করব যে বালিগঞ্জে তুমি যখন যাচ্ছ, বা আমি যদি মানে পুরো পরিপ্রেক্ষিতে ধরি ওয়েস্ট বেঙ্গলের, তাহলে এই মুহূর্তে বারবার সিপিএম একটা কথা বলছে, বিকল্প রাজনীতি, যেটা মানে আমার মনে হয় যে সেটা মানে কর্মসংস্থান, খাদ্য, মানে বস্ত্র, বাসস্থান, এই রাজনীতিগুলোর মানে এইগুলো রাজনীতির মূল ইস্যু। এবার এগুলো আজকে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বলে একটা দেখা যায়, যেটা আমার মনে হয় খুব দুর্ভাগ্যজনক, যে এই কথাটা বলতে হচ্ছে যে এই রাজনীতিগুলোকে আজকে বিকল্প হিসেবে দেখতে হচ্ছে, ব্যাপারটা এরকম আর কি। তো আমি তোমাকে জিজ্ঞেস করবো যে আজকের দিনে এই রাজনীতির কথা বারবার বলা, আমি যদি ধারাবাহিকভাবে দেখি, সেটা তোমাদের বাংলা বাঁচাও যাত্রা থেকে শুরু করে তারও আগে যেগুলো তোমরা একের পর এক করে গেছো, সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজনীতি কতটা ফিরছে। মানে আমি বলছি যে একটা সময় তো আমরা বলতাম যে এটাই মূল রাজনীতি, এখন এমন ঘটনা ঘটেছে যে বলতে হচ্ছে এটা বিকল্প রাজনীতি। তো এই মুহূর্তে এই রাজনীতি কতটা প্রাসঙ্গিক বলে তোমার মনে হচ্ছে, বা যে রাজনীতি চলছে সেটার ভেঙে এই রাজনীতি কতটা প্রতিষ্ঠা করা যাবে বলে তুমি কতটা মনে করছো? দেখুন, আমিও এই কথাটার সাথে সহমত, এবং আমি এটাই বলবো যে বর্তমানে রাজনীতির ভাষার যে বদল, যেভাবে ফিল্ম স্টারদেরকে এনে দাঁড় করিয়ে দিয়ে বা সিঙ্গারদেরকে এনে এমন জনদেরকে দাঁড় করানো হচ্ছে যারা জনপ্রতিনিধি হিসেবে কোনো কাজ করছেন না, নিজেদের মুখ দেখিয়ে হয়তো একটা মিছিল বা র্যালি করে ভোট নিয়ে চলে যাচ্ছেন এবং সারা বছর তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। সেটার বদল হওয়ার খুব প্রয়োজনীয়তা আছে। জনপ্রতিনিধি যিনি হবেন, যিনি রাজনীতি করবেন, তাকে অবশ্যই ব্যক্তি স্বার্থ থেকে মানুষের স্বার্থকে বেশি গুরুত্ব দিতে হবে, মানুষের জন্য লড়াই করতে হবে, সারা বছর মাঠে ময়দানে মানুষের জন্য খাটতে হবে। সেইটা তারা করছেন না, ফলে সেটা যেমন বদল হওয়া জরুরি, তেমনই একই সাথে এই যে মনে করা যে একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ড রাজনীতি এবং মানুষের কথা কোনো না কিছু না চিন্তা করে শুধুমাত্র নিজের ইমেজ বিল্ড আপ করা, এইটাও আমি মনে করি একদমই ঠিক নয়। ফলে রুটি রুজির কথা, শিক্ষা স্বাস্থ্যর কথা, শিক্ষা স্বাস্থ্যের জন্য সরকারি ব্যয় বরাদ্দের কথা, মানুষের অন্নসংস্থানের কথা, কাজের কথা, নারী সুরক্ষার কথা, আমাদের বালিগঞ্জ অঞ্চল বলুন, আমাদের গোটা পশ্চিমবঙ্গকে নতুনভাবে গড়ে তোলা, দুর্নীতিমুক্ত করে তোলা, হিংসা হানাহানি, যে ঘৃণার রাজনীতি চলছে সেইগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে এবং রাজনীতির ভাষাও বদল করতে হবে। এবং যেটাকে বামপন্থীরা বিকল্প বলছে, আসলে বর্তমান দিনে যেই ঘটনাগুলোকে খুব স্বাভাবিক চোখে দেখা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা মানুষের রুটি রুজির কথা বলছি। এসআইআরের একটা ফাইনাল লিস্ট যেটা বেরিয়েছে, তাতে 90 লক্ষ নাম বাদ গেছে, এবং এটা নিয়ে একটা উল্লাস চলছে। আমি জানি না এই উল্লাসটা কেন, এই উল্লাসটার কী দরকার, কারণ 90 লক্ষ নাম যাদের বাদ গেছে তাদের মধ্যে অনেক মানুষই বলছেন যে এরা ডিলিটেড ভোটার। আমি বলছি যে মানে এখন এই জিনিসটাকে কিভাবে দেখছো, যে একটা সরকার নির্বাচন করবে যে তাদের ভোটার কারা হবে, যেটা আগে উল্টো হতো, ভোটার নির্বাচন করতো সরকারকে, বা ভোটার তার প্রতিনিধি নির্বাচন করতো, এখন জনপ্রতিনিধি তার ভোটার নির্বাচন করছে। এই বিষয়টাকে কিভাবে দেখছো? দেখুন, আমি এটাই বলবো যে যে 90 বা 91 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে প্রথম একদম লিস্টে যে নামগুলো বাদ গেছিলো সেগুলো প্রায় 58 লক্ষ 60 লক্ষের কাছাকাছি। আমি বলবো সেই সময়ে যে পরিসংখ্যান দেখা গিয়েছিল, বেশিরভাগটাই হচ্ছে যে মৃত ভোটার বা স্থানান্তরিত ভোটার বা ডাবল জায়গায় নাম আছে এরকম ডাবল ভোটার, তাদের নাম বাদ গিয়েছিল। সেটা নিয়ে আমাদের কারোর কোনো কিছু কথা বলার নেই। কিন্তু তার পরবর্তীকালে যে লিস্টগুলো বেরিয়েছে, সেখানে যে ভোটারদের নাম বাদ গেছেন, তার মধ্যে বেশিরভাগ ভোটারই আমাদের বর্তমানের রক্তে মাংসের মানুষ। তাদের প্রত্যেকেরই বেশিরভাগেরই 2002-এর লিস্টে হয় বাবা মার নাম নয় নিজেদের নাম আছে, তাদের বৈধ কাগজপত্র আছে। তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে আটকে রাখা হয়েছে, তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, আসলে সেইটাই এই মানুষকে নাজেহাল পরিস্থিতির শিকার করা। এসআইআর করছে যে কেন্দ্রীয় সরকার, তারা যেভাবে ইসিআইকে ব্যবহার করে এক প্রকার নিজেদের
হাতিয়ার করে ব্যবহার করে মানুষের বিরুদ্ধে এসআইআর করছে এবং এসআইআর করে তাদেরকে নাজেহাল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যেহেতু এর আগেই বিজেপির একাধিক নেতাদেরকে আমরা বলতে শুনেছিলাম যে আসলে ওই বস্তিতে চলে যাও, 1 কোটির বেশি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে, কিন্তু তারা একটাও সংখ্যা দেখাতে পারছেন না, পরিসংখ্যান দেখাতে পারছেন না। ফলত তাদের কথাকে কোথাও গিয়ে জাস্টিফাই করার জন্য বা লজিক্যাল ডিসক্রিপেন্সির সাহায্য নিয়ে, যেটা অন্য কোনো রাজ্যে দেখা যায়নি, কিন্তু পশ্চিমবঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সির সাহায্য নিয়ে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে এবং মানুষ সেটার বিরুদ্ধে লড়াই করছে। এবং এইটাও বলা হচ্ছে যে 13 তারিখের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছে যে সম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা ফাইনাল করতে হবে, নির্বাচন কমিশন বলেছে সম্ভব নয়। তাহলে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করছেন, তাহলে তারা কি যদি 13 তারিখের পরে তাদের নাম আসে তাহলে কি তারা ভোট দিতে পারবেন না? বলছে আচ্ছা একটা ভোটে ভোট দিতে পারবেন না তো কি হয়েছে, কেন তারা একটা ভোটেও ভোটাধিকারটা হারাবেন? আর যারা ভোটাধিকারটা হারাবেন, বিজেপির নেতারা এখনও বলে চলেছেন তাদেরকে যে এরাই তো আসলে অনুপ্রবেশকারী, এরাই তো আমাদের চাকরি খাচ্ছে, এদেরকে ব্রেকফাস্টে খেয়েছি, লাঞ্চে খেয়েছি, ডিনারেও খাবো। এই যে ঘৃণ্য একটা মানুষের, আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে দিচ্ছেন। যাদের নাম বাদ গেল, মানে তাদের বেশিরভাগ মানুষেরই নাম ম্যাপিংয়ের সময় তাদের নাম এসেছিল, যে 2002-এর লিস্টে তাদের নাম রয়েছে। এবং আমাদের জ্ঞানেশ কুমার তিনি বলেছিলেন যে ম্যাপিংয়ের সময় যাদের নাম পাওয়া গেছে তাদের নাম কোনোভাবে বাদ যাবে না, কিন্তু বিজেপির কথা কোথাও গিয়ে রাখতে গিয়ে এইভাবে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। এবং তৃণমূলের যে সরকার রয়েছে তারাও কোথাও না কোথাও গিয়ে এটারই সাহায্য করছে। তারা বলছে আমরা এটা হতে দেবো না, কিন্তু তারা পরিপূরক ভূমিকা গ্রহণ করছে। তারা পর্যাপ্ত পরিমাণে যে গ্রেড বির অফিসার দেওয়ার কথা, সেটা 8,500 দেওয়ার কথা, সেটা তারা দেয়নি। সুপ্রিম কোর্টও এটাকে খারিজ করেছে, বলেছে যে ভুল রয়েছে তথ্যে, এবং সেটার জন্য, তাদের ভুলের জন্য সাধারণ মানুষ নাজেহাল পরিস্থিতির শিকার হচ্ছে। আমরা বামপন্থীরা লড়াই করছি, যথাসাধ্য চেষ্টা করছি যাতে একজন ন্যায্য ভোটার তাদের ভোটাধিকার না হারান। আমরা ট্রাইব্যুনালে কেস করার জন্য আমাদের লয়ার টিম রয়েছে, তারা ফ্রিতে মানুষের জন্য এই কাজটা করছে। আমরা একাধিক জায়গায় হেল্প ডেস্ক বসাচ্ছি, আমরা লড়াইটা লড়ছি যাতে কেউ না তাদের ভোটাধিকার থেকে বাদ যান। একটা শেষ প্রশ্ন একটু জানতে চাইবো, সেটা হচ্ছে তুমি বালিগঞ্জ থেকে লড়ছো, যেখানে বালিগঞ্জে বেশ কিছু বস্তি আছে, আবার উচ্চবিত্ত মানুষের বাস, এর ডেমোগ্রাফিটা খুব ইন্টারেস্টিং। সেই জায়গাতে তুমি যে, আবারও আমি বলবো, বিকল্প কথাটা বলতে চাই না, বাট তুমি যে রাজনীতির কথা বলছো বা তোমরা যে রাজনীতির কথা বলছো, সেই রাজনীতি সেই জায়গায় কতটা প্রাসঙ্গিক? এবং এবার ইসিআই যথেষ্ট বলেছেন যে তাদের ওয়েব কাস্টিং হবে, বিভিন্ন ওয়েব মানে সিসিটিভির মাধ্যমে আরও কড়া নিরাপত্তার মধ্যে ভোট হবে। তো ফাইনালি কতটা মানে বালিগঞ্জের বুথগুলোতে তোমরা মানে প্রতিরোধ রাখতে পারবে, গড়ে তুলতে পারবে, এবং এই বালিগঞ্জের যে ডেমোগ্রাফি তাতে তুমি কতটা আশাবাদী জয়ের ব্যাপারে, এবং যদি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতেও বলো। দেখুন, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র তো পশ্চিমবঙ্গের বাইরে নয়, আপনি যেটা বললেন একদমই ঠিক। হাই রাইজ বিল্ডিংগুলো যেমন রয়েছেন, বস্তি অঞ্চলে তেমন রয়েছেন। আমাদের বালিগঞ্জ বিধানসভার ভেতরেই প্রচুর সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 7,802টা সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, প্রায় 8,000-এর কাছাকাছি। একই সাথে শিক্ষা কেন্দ্রগুলো যেমন হচ্ছে, যে পরিকাঠামোগুলো দিক থেকে এইরকমভাবে সম্পূর্ণ ধ্বংস করা হচ্ছে। আগে সরকারি স্কুলে গরিব ঘরের ছেলেমেয়েরা যেত, সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যেত, বর্তমান দিনে একাধিক প্রাইভেট স্কুল গজিয়ে উঠেছে। এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো, সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, নার্স নেই, পর্যাপ্ত পরিমাণে মেশিন নেই। ওষুধের দাম যেভাবে বাড়ছে, ন্যায্য মূল্যের ওষুধও পাওয়া খুবই দুষ্কর একটা ব্যাপার। ফলে আমরা চাইছি আমাদের এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র বলুন এবং গোটা পশ্চিমবঙ্গ বলুন, আমরা সরকারি স্কুলগুলোকে ফিরিয়ে আনবো, সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিকরণ করব, যাতে আমরা মানুষ যাতে সরকারি শিক্ষা ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় পরিষেবা পেতে পারেন। এবং আমরা বিধানসভায় বিল আনতে চাই যাতে এই যে প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট স্কুলগুলো লাগামহীন ফিস বৃদ্ধি করে, সেটা যাতে তারা না করতে পারেন। একই সাথে আমাদের হাই রাইজ যে বিল্ডিংগুলো আছে, প্রচুর মানুষ সেখানে একা থাকেন, বয়স্ক বৃদ্ধা মানুষজন, তাদের ছেলেমেয়েরা হয়তো দূরে চাকরি করতে গেছেন। আমরা একটা কুইক রেসপন্স টিম বানাচ্ছি, যাতে তাদের যে কোনো সমস্যায় তারা কল করলে আমরা সেখানে পৌঁছে যেতে পারবো। আমাদের কুইক রেসপন্স টিম তাদের সমস্যা সমাধানে সেখানে পৌঁছে যাবে। একই সাথে আমাদের পাড়ায় বালিগঞ্জ অঞ্চলের পাড়ায় আমরা অভয়া টিম বানাচ্ছি। অভয়া টিমের কাজ হবে, কোনো মহিলা যদি সেই মুহূর্তে দাঁড়িয়ে বিপদে পড়েন, তিনি অ্যাপের মাধ্যমে একটি সিগন্যাল পাঠাবেন, আমাদের অভয়া টিম তাকে রেস্কিউ করে সেফেস্ট ডেস্টিনেশনে পৌঁছে দেবে। একই সাথে আমাদের যে বস্তি অঞ্চলগুলো রয়েছে, সেখানে আমরা দেখছি পানীয় জলের সমস্যা রয়েছে। পানীয় জলের যেমন সমস্যা, পাকা ছাদ নেই। আমরা চাইছি এমএলএ ফান্ড থেকে 24 ঘন্টা পরিশুদ্ধ পানীয় জলের যেমন ব্যবস্থা করা যায়, তেমনই পাকা ছাদেরও যেমন ব্যবস্থা করা যায়, সেইটা আমরা করব। এবং 1/3 ফান্ড ফর এমএলএ, আমরা 1/3 ফান্ড মহিলাদের ক্ষমতায়নের জন্য, উন্নয়নের জন্য ব্যবহার করব। এবং নির্বাচন কমিশন তো সবসময় ইলেকশনের সময় আসে, আপনার দ্বিতীয় প্রশ্নে আসছি যে সবসময় আসে, কিন্তু আমরা বহু জায়গায় দেখেছি যে কীভাবে রিগিং হয়। একই সাথে হচ্ছে যে সিসিটিভির কথা বললেন আপনি, সিসিটিভিকেও ঢেকে দিয়ে সেখানে হচ্ছে যে রিগিংটা হয়ে যায়। ফলত
আমরা জানি যে কিভাবে এগুলো হয়। নির্বাচন কমিশন বলুন, প্রশাসন বলুন, পুলিশ বলুন, তারা যদি নির্দিষ্ট দলের গোলামি না করে, নির্দিষ্ট দলের হয়ে কাজ না করে যদি সাধারণ মানুষের ভোটাধিকারটা রক্ষা করতে চান, তাহলে সাধারণ মানুষ নিজেদের অবশ্যই মতামত জানাবেন। এবং এইবারের লড়াইটা আরও বেশি গুরুত্বপূর্ণ। প্রচুর মানুষ এরকম থাকবেন যারা ভোট দিতে পারবেন না, তাদের প্রত্যেকের কথা মাথায় রেখে তাদেরকে মনের সঙ্গে নিয়েই এইবারের ভোটটা আমরা নির্বাচনটা লড়ব এবং ভোট দিতে যাব। কারণ যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, যারা ধর্মের নামে রাজনীতি করছে, যারা ইসিআইকে দিয়ে মানুষের অধিকার খর্ব করছে, তাদের বিরুদ্ধে যেমন ভোট দেওয়া, দাঙ্গাবাজের বিরুদ্ধে যেমন ভোট দেওয়া, তেমনই যারা পশ্চিমবঙ্গে এই দাঙ্গাবাজদেরকে জায়গা করে দিচ্ছে সেই তৃণমূলের বিরুদ্ধেও ভোট দেওয়া। সেই কথাগুলোকে মাথায় নিয়েই আমরা ভোট দিতে যাব। সেই সমস্ত বাংলার মানুষকে নিয়ে, বালিগঞ্জকে বাঁচানোর অঙ্গীকার নিয়ে, বালিগঞ্জের মানুষকে নিয়ে লড়াই করব। কথা বলছিলাম আফরিনের সাথে। আফরিন কনফিডেন্ট এবং কথা মানে বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করলাম, রাজনৈতিক বিষয় নিয়ে। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটু লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে পারেন। এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম পেজকেও ফলো করতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।